আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয়ে হাজির হলাম। এবার রীতিমতো চমকে যাবেন। এবার নাহিদ এবং আসিফকে সচিবালয় থেকে বের করার গভীর ষড়যন্ত্র হচ্ছে। রীতিমতো চমকে যাবেন। গণ অধিকার পরিষদের এই নেতা ফারুক হাসান তুলে ধরলেন ব্যাপক সেই ভয়াবহ তথ্য। কিভাবে উপদেষ্টা পরিষদ থেকে তাদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে, বিশেষ করে সচিবালয়ে গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু পেয়ে গেছে তারা। এখনও উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের গভীর ষড়যন্ত্রকারীরা রয়েছে, এবং শুধু তাই নয়, কিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে, তা নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য প্রকাশ করেছে এই ফারুক হাসান। অন্যদিকে গণ অধিকার পরিষদের যে এ টিম এবং বি টিম ছিল, তারা কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়েছে। বিশেষ করে ফারুক হাসান কিন্তু চলে এসেছে এই গণ অধিকার পরিষদের মূল লাইনে, অর্থাৎ ভিপি নুরের সাথে তারা জোটবদ্ধ হয়েছে। এখান থেকে অবশেষে তারা ঐক্যবদ্ধ হয়ে কি বার্তা দেশবাসীকে দিলেন সেটাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে ভিপি নূরের এক্সক্লুসিভ কিছু তথ্য তুলে ধরবো, যেখানে ভিপি নূর তুলে ধরেছেন পুলিশের ক্ষমা চাওয়ার বিষয়টি, কিভাবে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল এবং হাজার হাজার নিরীহ প্রাণকে হত্যা করেছে। এ সকল বিষয় তুলে ধরে পুলিশের যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটাও তুলে ধরেছে। ভবিষ্যতে আরও যত্ন এরকম স্বৈরাচার সরকার না আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সেই সাথে তাদের পরবর্তী বিষয়গুলো এবং শেখ হাসিনাকে নিয়ে আরও কি তথ্য দিলেন তা জানতে পারেন ভিডিওর শেষ অংশে। এই ভিপি নূরের এক্সক্লুসিভ বার্তা কি তথ্য দিয়েছেন সেটা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন দেখে নিই নাহিদ এবং আসিফকে সরানোর যে গভীর চক্রান্ত চলছে সেই বিষয়টি নিয়ে কি তথ্য দিয়েছেন ফারুক হাসান সেটা জানবো। সচিবালয়ে প্রয়োজনে ব্রান্দাই করবা, সামনের মাঠে করবা, অফিস সচিবালয়ের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে তাঁবু টাঙিয়ে ডেস্ক বসিয়ে সেখানে অফিস করবা। তারপরেও সচিবালয়ের বাইরে তোমাদের দপ্তর নিয়ে যাওয়া না। পরিষ্কার, তারা এসব পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তাদেরকে এখন সচিবালয়ের বাইরে অফিস করার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। নাহিদ আসিফদের সচিবালয় থেকে বের করতে পারলেই তাদের ষোলকলা পূর্ণ হয় এবং অশুভ যে চিন্তা, যে মিশন, সেটা তারা বাস্তবায়ন করতে পারে। একবারই পরিষ্কার। আসিফের দপ্তর যদি এরপরে তার কেউ ওখানে এভাবে থাকলো না, তরুণদের মধ্যে থেকে সব তারা রাম রাজত্ব একবারই তাদের মতো করে ঢেলে সাজাবে, কাজ করবে। তো এই জন্য আমরা বলেছি বাইরে যাওয়া যাবে না, সচিবালয়ের মধ্যেই প্রয়োজনে যতদিন তোমাদের দপ্তর মন্ত্রণালয় ঠিক হতে সময় লাগবে ততদিন ব্রান্দায় কিংবা অন্য কোনো রুমে অফিস করবা। এগুলো অত্যন্ত ডেঞ্জারাস কথা। হ্যাঁ, আমরা সরকারকে অনেক সমালোচনা করছি, দোষারোপ করছি, ট্রু। এই সরকারের উপদেষ্টা পরিষদে অনেক অর্থ দেশ পরিচালনায় অজ্ঞ ব্যক্তি আছেন। এদের কারণে এই সরকার যথাযথ ফাংশন করছেন না। বের করার জন্য গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পরাজিত শক্তির দোসরেরা। এটি অনেকেই খালি চোখে হয়তো বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টাও হয়তো অনেকে করবেন না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আমাদের এই তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ, তাদেরকে কিভাবে বাংলাদেশ সচিবালয়, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেখান থেকে বের করা যায় সেটা নিয়ে বড় ধরনের একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। গত কয়েকদিন আগে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, আগুন লাগলো। সাধারণ কোনো আগুন মনে করেন যে আগুন তো লাগতেই পারে। ইভেন সরকারি যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির প্রতিবেদনও তাকে সাধারণ আগুন বলেছেন। শর্ট সার্কিট থেকে নাকি এই আগুন লেগেছে। হাউ রিডিকিউলাস! এভাবে অনেক কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে বলে দাবি করেন এই গণ অধিকার পরিষদের নেতা, এবং সেই সাথে তিনি এটাও বলেন কয়েকদিন আগে কিন্তু ফায়ার সার্ভিসের একজন বলেছিলেন এটা ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে, কিন্তু তদন্ত প্রতিবেদনে বলা হলো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এ সকল বিষয় কিন্তু ব্যাপক উদ্বেগজনক। অন্যদিকে গণ অধিকার পরিষদ কিন্তু অবশেষে এক হলো। এই ফারুক হাসান তিনি কিন্তু ভিপি নূরের সাথে যোগ দিলেন। অনেকে আছে এখনো, তারেক রহমান সহ অনেকে কিন্তু এখনো যোগ দেননি। আছে তার বাইরে যদি নতুন কিছু হয় তারা আসলে কি দিতে পারে আমরা টেস্ট করে দেখতে চাই। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে, যারা নতুনদেরকে নিয়ে ভাবেন, নতুন স্বপ্ন দেখেন এবং রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র সংস্কারের কথা ভাবেন, তাদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আপনাদের সেই দীর্ঘদিনের যে আশা প্রত্যাশা এবং বাংলাদেশের রাজনীতিতে যে একটা ভ্যাকিউম, শূন্যতা, সেই শূন্যতার জায়গা থেকে তারুণ্যের রাজনীতির উত্থান ঘটছে। এক সময় বলতো যে আই হেট পলিটিক্স, এখন কিন্তু তরুণরা রাজনৈতিক সচেতন এবং রাজনীতিতে অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে তরুণরা যেই প্ল্যাটফর্মেই আছেন, যেখানেই আছেন, হ্যাঁ, সবাইকে, বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে
যে আগামীর বাংলাদেশে এই তরুণরা যেরকম আন্দোলন করেছে, রাজনৈতিক দল গঠন করেছে, অনেকেই করছে, আবার তারা আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে, রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাবে, সংসদে যাবে, দেশের মানুষের জন্য কথা বলবে। তারুণ্যের বাংলাদেশ এদেশের জনগণ তরুণদেরকে আগামীর বাংলাদেশে দেখতে চাই, কিন্তু পরিতাপের বিষয় বিগত 54টি বছর বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলোকে বিভাজিত করে রেখে এদেশের তথাকথিত যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা তাদের অশুভ রাজনৈতিক ফায়দা হাসিল করে এসেছে। কিন্তু এখন 2024 সালের এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা মনে করি তরুণরা অনেক সচেতন, তরুণরা এখন জাগ্রত। এদেরকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে কেউ যদি মনে করে, সেটি আর কোনোদিনই সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদিকে বিপিনুল হকও কয়েকটি বার্তা দেশবাসীকে দিয়েছেন, চলো দেখে নিই তিনি কি তথ্য দিলেন দেশবাসীকে। নিয়ে সাথে পুলিশ যে ক্ষমা চেয়েছে সে বিষয়টাও তিনি উল্লেখ করেন, কারণ পুলিশের যে ভূমিকা ছিল সেটা ছিল খুবই ভয়ঙ্কর। এবং আরো কি কি তথ্য দিলেন চলুন দেখে নিই বিপিনুর তিনি তার বক্তব্যে কি তথ্য দিচ্ছেন। তো রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, 71-এ আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। 71-এর স্বাধীনতার পরে আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি অর্জন করতে পারিনি, বরঞ্চ মাওলানা ভাসানী কিন্তু দেশ স্বাধীনের পরপরই স্লোগান দিয়েছিল যে পিন্ডির জিনজির থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্ব করতে নয়, গোলামি করতে নয়। কেন বলছেন এটা পরিষ্কার বুঝতে, কারণ সে সময় সরকার দিল্লির গোলামির দিকে যাচ্ছিল। তা আমরা আসলে পিন্ডির জিনজির থেকে মুক্ত হয়ে আমরা অজান্তে কিংবা রাজনীতিবিদদের ছল চাতুরির কারণে, চালাকির মধ্যে আমরা দিল্লির দাসত্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। এই তরুণ প্রজন্ম আমাদেরকে সেখান থেকে মুক্ত করেছে। প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে, নির্বাচনকে তারা, আপনারাও যে গিয়েছিলেন, আমি যদি হলে থাকি, কোটা বাতিল করেছিল এবং সরকার জানতো যে যদি কোর্টে রিট করা হয় আবার ফিরে আসার একটু চান্স আছে। সন্ত্রাসী সংগঠনকে কিভাবে উইক করতে হয়, কয়েক বছর ডাক্তারদের আন্দোলন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আচরণটা দেখেছে যে তারা কখন নতি স্বীকার করে এবং কখন পরাজিত হয়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি আপনার নিশ্চয়ই মনে আছে, একই বছরে একই সময়ে কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন, দুজন শিক্ষার্থী, আর কেউ যেন প্রথমত কোন সরকার যেন পুলিশ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের ক্ষমতা কুক্ষিগত করা, প্রতিপক্ষকে দমন করতে ব্যবহার করতে না পারে, এবং এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে। তো সেই আন্দোলন যেটা বলা চলে 2024-এ 53 বছরে আমাদের একটা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির যে আকাঙ্ক্ষা, সেটা আমরা কিন্তু যুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম একটা ভূখণ্ড, কিন্তু রাজনীতিকে কিন্তু আমরা এখনো বের হতে পারিনি, এমন বার্তা দেন কিন্তু এই বিপিনুর, তিনি এমন তথ্য দেন।